তারেক জিয়া এত বছর লন্ডনে ছিল, তার মায়ের যে এত ভোগান্তি, তার বাবাকে কারা হত্যা করেছে, এর পেছনেও আধিপত্যবাদের যে একটা ভূমিকা ছিল। এবং তারেক রহমানকেও মনে রাখতে হবে, তিনি যে দিল্লিতে যাওয়ার বা ইন্ডিয়া যাওয়ার প্ল্যান করছেন বা একটা আলাপ চলছে যে আসলে তিনি ভারতে যাবেন না, তারপর আমরা একটা প্রেস রিলিজ দেখতে পেলাম, স্ট্রং প্রেস রিলিজ হয়েছে। এইগুলো শুধু মৌখিকভাবে স্ট্রং হলেই হবে না। বাংলাদেশে বছরের পর বছর হাসিনা শাসন করেছে, কারা ডিআইজি হয়েছে, কারা পুলিশের কর্মকর্তা হয়েছে, এই সিদ্ধান্ত কারা নিত, এবং এইখানে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে কীভাবে দিল্লির আধিপত্যবাদ ঢুকে গিয়েছিল, এই জিনিসগুলোকে আমাদের বারবার রিকল করতে হবে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ সরকার কিভাবে এই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইটা টিকিয়ে রাখবে এবং তারা আসলে অ্যালাইন করে কিনা। হাদি যে বক্তব্যগুলো বলে গেছে, এটা তো হাদির নিজের বক্তব্য না, এটা দেশের মানুষের জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বক্তব্য। এই জায়গায় বাংলাদেশ সরকারকে অ্যালাইন করতে হবে, যেই সরকারে আসুক না কেন তাদেরকে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে। এইখানে আমাদের নদীর যে পানির ন্যায্য হিস্সা, এটা কিভাবে আসবে, এবং আমাদের সীমান্ত হত্যার মীমাংসা হয়নি, এগুলোকে নিয়ে অ্যাড্রেস করা, আমাদের হাদির যে হত্যাকারীদের ফেরত দেওয়া, এগুলোকে নিয়ে স্ট্রং অবস্থানে যাওয়া, এই জায়গাগুলো বাংলাদেশ সরকার কিভাবে ডিল করছে এটা আমরা জানতে চাই। এবং স্পষ্ট একটা সুনির্দিষ্ট আমরা এটা তারেক রহমানের কাছ থেকে জানতে চাই যে আসলে তিনি দিল্লির সাথে সম্পর্কটা কিভাবে মেনটেন করবেন এবং হাদির হত্যাকারীদেরকে কিভাবে ফিরিয়ে আনার প্ল্যান করছেন। এটা নিয়ে কিন্তু তার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা কোনো ধরনের বিবৃতি দেখতে পাচ্ছি না, বা অনেক দিন ধরে বিষয়টা নিয়ে কোনো আলাপ নাই। এছাড়াও হাদির যে হত্যা প্রতিবেদনটা, যে এটাকে কিন্তু দেওয়া হয়নি এখনও বাংলাদেশ থেকে, এটা তো আমাদের দেশের ভেতরের কার্যকলাপ। তো এই জায়গা থেকে বর্তমান সরকারকেও আমরা বলে যেতে চাই যে এই বিষয়ে আপনাদের যে কি অবস্থান, এটা বাংলাদেশের জনগণের কাছে ক্লিয়ার করতে হবে। কারণ আধিপত্যবাদী যে শক্তি, এই শক্তির বিরুদ্ধে কিন্তু আমরা বাংলাদেশেরা সবাই এক। এবং এই আজাদির লড়াইয়ে আমাদের হাদি ছিল, আমাদের আবরার ফাহাদ ছিল, আমরা আরও অনেক ভাইরা প্রস্তুত আছি, বোনেরা প্রস্তুত আছি। আমরা আমাদের সার্বভৌমত্বকে কাউকে এই সার্বভৌমত্বের উপরে কেউ এসে নিজেদের ছড়ি ঘুরাবে, এটা আমরা ঘোরাতে দিব না। হাদি ছিল একজন একদম নিরেট। এই যে আমাদের এই চেয়ারগুলোতে যেসব আমাদের জুনিয়র ভাই ব্রাদাররা বসে আছে, স্টুডেন্টরা বসে আছে, খুব সাধারণ পরিবারের আমাদের মতো একজন ছেলে। তো সেই হাদি, তার একটা নিজস্ব চর্চা ছিল, সেই চর্চাটা সে কিন্তু আমাদের মাঝে দিয়ে গেছে এবং তার লড়াইটাই ছিল এই চর্চাটা দিয়ে যাওয়ার। তো এই জায়গাটা আমাদের স্টুডেন্টদেরকে, আমাদের ভাই ব্রাদারদেরকে এবং আমরা যারা একই সাথে আজাদির লড়াইটা লড়ছি তাদেরকে বুঝতে হবে। হাদি বারবার বলতো যে আমি চাই যে আপনারা যখন প্রথম আলোকে হামলা করলেন তখন বলল যে আমরা প্রথম আলোর মতো আরও কিছু তৈরি করি তারপর, এবং প্রত্যেকটা জায়গায় টেকনিক্যালি আমাদেরকে আরও কত শার্প হওয়া যায়, আমরা কত শার্পলি তাদের সাথে লড়াইটা করতে পারি। এই বয়ানটা এবং এই বক্তব্যটাই কিন্তু হাদির মেইন বক্তব্য ছিল, যে আমরা নিজেদেরকে যোগ্য করে তাদের সাথে লড়াইটা করব। এবং এই যে 5ই আগস্টের পরে এই যে বাংলাদেশে হাসিনাকে যে কালচারাল দালালরা যে 17 বছর হাসিনাকে টিকিয়ে রাখতে যে কালচারাল ফ্যাসিজম যে সহায়তা করেছিল, এইটা কিন্তু হাদি খুব ভালোভাবে অ্যাড্রেস করেছিল। এবং হাদি একটা নিজস্ব স্বতন্ত্র রাজনৈতিক সত্তা গড়ে তুলেছিল, এবং সেই সত্তার মধ্যে সে কালচারাল লড়াইকে, আমাদের ধর্মীয় সাংস্কৃতিক যে লড়াই, সেই লড়াইটাকে তুলে এনেছিল। শুধুমাত্র ধর্মীয় মূল্যবোধ না, ধর্মীয় সাংস্কৃতিক যে লড়াইটা, এই লড়াইয়ের মাধ্যমে কিভাবে রাজনীতি এবং কিভাবে ইতিহাসকে টিকিয়ে রাখা যায়, রাজনীতিকে টিকিয়ে রাখা যায়, এইটা কিন্তু হাদি আমাদের হাতে দিয়ে গেছে। এখন এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এই কথাগুলো, এই যে বইয়ের কথাগুলো, এই কথাগুলো শুধু পড়লেই হবে না, হাদির কথাগুলো শুধু শুনলেই হবে না, নিজেদেরকে গড়ে তোলা। হাদির যে ইনসাফের যে বয়ানটা, সেটা আসলে কী ছিল, হাদির কালচারাল লড়াইটা আসলে কী ছিল,
আধিপত্যবাদের বিরুদ্ধে সে আসলে কি বলতে চেয়েছিল, এবং খুব 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 সূক্ষ্ম কিন্তু ধারণা ছিল হাদির, খুব স্পেসিফিকলি সে তীক্ষ্ণ তার বক্তব্য ছিল। তো এই জায়গাগুলোতে আমাদেরকে নিজেদেরকে হাদির মতো করে ডেভেলপ করতে হবে। এটা আমার সামনের চেয়ারে যারা ভাইরা বসে আছে, আমার বোনেরা বসে আছে, তাদেরকে এই জায়গায় মনোযোগ দিতে হবে যে কিভাবে সে তার লড়াইটা লড়েছিল। পাশাপাশি এই যে বাংলাদেশের একটা দীর্ঘ লড়াই, আজাদির লড়াই, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, এই লড়াইটাই কিন্তু আমরা অনেক মানুষ হারিয়েছি। আবরার ফাহাদকে হারিয়েছি। আমাদের সোজা কথায় আমরা যদি বলি, আমরা জিয়াউর রহমান থেকে শুরু করে এরকম অনেক বড় বড় মানুষরা, তাদেরকেও হারিয়েছি, কিন্তু এই কথাটা কিন্তু আমাদের আসে না। তো সবাইকে ধন্যবাদ, এবং ডাকসুকে আবারও ধন্যবাদ, মোসাদ্দেককে ধন্যবাদ, আমার এখানে যারা আছেন, রাফিয়া আছেন, তারপর জুমা আছেন, সবাই আমরা একই হাদিকে নিয়ে আমরা একটা যে লড়াই চালিয়ে যাচ্ছি, এই লড়াইয়ে সারা বাংলাদেশের মানুষ আছে, সবাই আছে। আমার সবার প্রতি দোয়া এবং ভালোবাসা থাকবে, আমরা যেন হাদিকে বাঁচিয়ে রাখতে পারি এবং বাংলাদেশের আধিপত্যবাদের লড়াইয়ে, এই আজাদির লড়াইয়ে আমরা যেন জিতে আসতে পারি। এবং সরকারের প্রতি আমার এটা স্পষ্ট বার্তা থাকবে, তারা কিভাবে ভারতের সাথে, ভারতকে ডিল করছে, এটা যেন বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত থাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনকিলাব মঞ্চ ইউকে এবং ডাকসুর সহযোগিতায় অবশেষে এই কাজটা সম্পন্ন হলো। তো এই কাজের সাথে যারা সম্পৃক্ত ছিল সবার কাছে আমাদের বিশেষ কৃতজ্ঞতা, কারণ এই কাজগুলো আমরা বিশ্বাস করি শহীদ উসমান হাদিকে কেন্দ্র করে যত কাজ, এই কাজগুলো কখনোই আমরা এরকম কোনো বার্ডেন নেই যে এটা শুধুমাত্র ইনকিলাব মঞ্চ করবে বা এটা শুধুমাত্র তার পরিবার করবে। একটা পুরো জাতিকে তিনি যেভাবে নেশন বিল্ডিংয়ের জন্য যেভাবে কাজ করে গিয়েছেন, এইখানে যারাই কাজ করবে তাদের সবাইকে আমরা সবসময় ওয়েলকাম করেছি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। যে যত কাজ করেছে, যেভাবেই কাজ করেছে, আমরা ইনকিলাব মঞ্চ থেকে সবসময় চেষ্টা করেছি সাহায্য করার। যেমন আজকের এই বইটা, সেখানেও ইনকিলাব মঞ্চের একটা অবদান আছে, সেটার জন্য আমি আমাদের ইনকিলাব মঞ্চ ইউকেকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আরও 6 মাস আগে এই কাজটা হাতে নিয়েছিল মোসাদ্দেক, এবং সার্বিকভাবে সহযোগিতা করেছে ডাকসুর ভিপি। এবং শহীদ উসমান হাদিকে নিয়ে তো আসলে স্মৃতিচারণ করার মতো এখন আসলে ওইভাবে নতুন করে বলার কিছু নাই বা করার কিছু নাই। তার প্রত্যেকটা কথা আপনারা দেখবেন, দেশের যে কোনো সিচুয়েশন তৈরি হয় বা যে কোনো একটা ক্রাইসিসে আমরা পড়ি, আপনি দেখবেন যে তার প্রত্যেকটা কথা খুবই রিলেভেন্ট হয়ে যায়। ওরা প্রত্যেকটা ভবিষ্যৎবাণী একেবারে পয়েন্ট টু পয়েন্ট মিলে যায়। সেই জায়গা থেকে আমাদের যে প্রত্যাশার জায়গা, সেটা হলো এখন যারা শহীদ উসমান হাদিকে ধারণ করেন বা আপনার শহীদ উসমান হাদিকে চর্চা করেন, তো সেই চর্চাটা শুধুমাত্র আপনার সাথে যেটা অ্যালাইন করে সেই চর্চাটা না করে শহীদ উসমান হাদি আসলেই যেটা চাইতেন, তিনি যে বাংলাদেশের স্বপ্নটা দেখতেন, যেভাবে তিনি কালচারাল যে বিপ্লবের স্বপ্নটা দেখতেন, সেই বিপ্লবের পথেও আপনারা পাথেয় হন। শুধু আপনারা পিক অ্যান্ড চুজ করবেন একটা যেটা আপনার পছন্দ, শুধুমাত্র সেটা চর্চা করবেন। তার যে বলা আরও অনেক কথা আছে, আরও অনেক স্বপ্ন আছে, সেগুলোকে আপনারা ডিনাই করবেন। এটা যাতে না হয়। ধন্যবাদ সবাইকে। আমি আসলে খুব বেশি কথা বলবো না, প্রধানত কারণ আমার মনে হয় যে হাদি ভাইকে নিয়ে খুব বেশি বলার বোধহয় কিছু আর নাই। কিছু কিছু মানুষ থাকেন যারা চলে যাওয়ার পরেও তাদের কণ্ঠ জারি থাকে, তাদের চিন্তা স্থবির হয় না। ডাকসু মাধ্যমে হাদি ভাইয়ের বক্তব্যের যে সংকলনটা আজ প্রকাশ পাচ্ছে, সেটা আসলে আমি মনে করি যে ব্যক্তি হাদির বক্তব্য সংকলন না কেবল, এটা একটা প্রজন্মের রাজনৈতিক ভাষা, একটা প্রজন্মের বিপ্লবোত্তর চেতনা, তাদের আকাঙ্ক্ষা, এবং সর্বোপরি আমাদের দেশ নিয়ে ভাবনা, এবং সেই ভাবনাটাকে কিভাবে ব্যক্তি জীবনে প্রতিফলিত করতে হবে সেটার একটা সংকলন। তো আমি আসলে ধন্যবাদ দিতে চাই মোসাদ্দেক ভাইকে, সাদিক ভাইকে, এবং এই সংকলনের বাস্তবায়ন করতে, এটা প্রকাশ করতে যারা কাজ করেছেন সবাইকে। আমি আর দীর্ঘ করব না, সবশেষে এটাই বলবো যে হাদি ভাই হত্যার বিচারটা আসলে আমরা চাই, এখনও চাই। তো যত দ্রুত সম্ভব আমরা আশা করব আমাদের ভাই হত্যার বিচারটা আমরা পাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।